Are you new here? Please subscribe and hit the bell button. Give a thumbs up and comment, share too. বন্ধুরা, চলে এলাম দ্য ওমেন ইন ব্ল্যাক গল্পের অন্তিম পর্ব নিয়ে। সুজান হিলের লেখা গল্পটি বাংলা অনুবাদ করেছেন রুবা এবং টুংটাং। স্টোরি দ্য ওমেন ইন ব্ল্যাক। অধ্যায় ৯ দরজার ওপাশে। সকালটা ঠান্ডা আর ভেজা, ঘন মেঘে আকাশ ঢাকা পড়ে গেছে। ঝরঝর করে বৃষ্টি পড়ছে। অত্যন্ত ক্লান্ত লাগছিল, কিন্তু প্রাতরাশের পর তা অনেকটাই কেটে যায়। আমি আবারও সেই বন্ধ দরজার দিকে ফিরে যাই। কান পেতে কিছু শুনবার চেষ্টা করি। না, কিছুই শোনা যাচ্ছে না। ৯টার দিকে বাঁধের রাস্তা ধরে সাইকেলে চেপে গিফার্ড আর্মসের উদ্দেশ্যে রওনা দেই। স্পাইডার আমার পাশে পাশে দৌড়ে চলেছে। গিফার্ড আর্মসে এসে স্টেলার চিঠি পেলাম। চিঠিতে প্রিয়তমা স্টেলার লেখা মধুময় শব্দগুলো আমাকে অত্যন্ত পুলকিত করেছে। আর মাত্র ২ বা ৩ দিন, এরপরে আমরা আবার একত্রিত হব, আমি আর স্টেলা। আমি শহরে গিয়ে আরো কিছু খাবার কিনে ফিরে এলাম এলমার্স হাউসে মধ্যাহ্ন ভোজের সময়ে। আকাশের মেঘ এখন আরো ঘন। সমুদ্রের কোহেলিকা ধেয়ে আসছে জলাভূমির দিকে। ইতিমধ্যে বাড়ির ভেতরটা অন্ধকার হয়ে গেছে, কাজেই আমি সবগুলো বাতি জ্বেলে দিলাম। কিন্তু তা সত্ত্বেও বাড়িটা অন্ধকার আর ঘন ছায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। ভয়টা আবারও এসে আমাকে ঘিরে ধরেছে। আমি দ্রুত বাইরে বেরিয়ে এলাম। সিদ্ধান্ত নিলাম শহরে ফিরে যাওয়ার। চারদিক কোহেলিকায় ভরে গেছে, কিন্তু আমি বাঁধের রাস্তাটা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে জোয়ারের পানি সম্পূর্ণ পথটাকে ডুবিয়ে দিয়েছে। সেদিন আমি ক্রেতন গিফার্ডে ফিরতে পারিনি, তাই আমি শেষ দিয়ে স্পাইডারকে ডেকে তাকে সঙ্গে নিয়ে এলমার্স হাউসে ঢুকে পড়লাম। আবারও অনেকগুলো কাগজপত্র বের করে কাজ করতে বসে গেলাম। আমি বেশ কয়েক ঘন্টা কেটে গেল কাজের মধ্য দিয়ে। বেশ কিছু চিঠি পেলাম, একটা প্যাকেটে ভরা। চিঠিগুলো বেশ উৎসুক করে তুলল আমাকে। রাতের খাবার খাওয়ার পরে অগ্নিকুণ্ডলের পাশে বসে আমি চিঠির প্যাকেটটা খুলে ফেললাম। কিছু কাগজ আর কিছু চিঠি রয়েছে। সব কয়টা চিঠি একই ব্যক্তির হাতের লেখা। চিঠির স্বাক্ষরের স্থানে কোনোটায় জ্যানেট অথবা কোনোটায় জে লেখা। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল এলমার্স হাউসের পেছনকার সমাধিস্থলের একটা সমাধির গায়ে বড় পাথরের কথা। ওই পাথরটার গায়ে আমি জেনেট লেখাটা দেখেছি। এটা কি সেই জেনেট? এই চিঠিগুলো কি তারই লেখা?
চিঠিতে তারিখের উল্লেখ ছিল। সবগুলো চিঠি আজ থেকে 60 বছর আগে লেখা। প্রত্যেকটা চিঠি শুরুতেই প্রিয় অ্যালিস কথাটি লেখা রয়েছে। অ্যালিস হচ্ছে মিসেস ট্র্যাভলোর নাম। সব কয়টা চিঠি মিসেস অ্যালিস ট্র্যাভলোকে উদ্দেশ্য করে লেখা। আমি মুহূর্তের মধ্যেই সব কয়টা পড়ে নিলাম। জ্যানেট ছিল মিসেস ট্র্যাভলোর ছোট বোন। আমি অতি মনোযোগ সহকারে চিঠিগুলো পড়লাম। চিঠির ভাষা অত্যন্ত সরল আর সংক্ষিপ্ত। চিঠিগুলো পড়ে আমি একটা হৃদয় বিদারক ঘটনা জানতে পারলাম। অবিবাহিতা জ্যানেট মা হতে চলেছে। জ্যানেটের গর্ভে থাকা সন্তানের পিতা জ্যানেটকে বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এবং লোকটি দেশ ছেড়ে পালিয়ে গেছে। অসহায় জ্যানেট বুঝতে পারছে না যে সে কি করবে। এমনকি তার নিজের পরিবারের কাছ থেকেও সে কোনো রকম সাহায্য পাবে না। এরপর জ্যানেট একটা পুত্র সন্তানের জন্ম দিল। এর পরের কয়েকটা মাসে কোনো চিঠি লিখেনি জ্যানেট। কিছু সময় বাদে জ্যানেট আবারও লিখতে শুরু করলো। তার এখনকার চিঠিগুলো রাগে ক্ষোভে ভরা। জ্যানেট লিখেছে, এই সন্তান আমার, আমি তাকে অন্যের হাতে কখনোই দেব না। কিন্তু জ্যানেট অবিবাহিতা, আর একজন অবিবাহিতা মা তার সন্তানকে কিছুতেই নিজের কাছে রাখতে পারে না। বেচারা জ্যানেট অবশেষে রাজি হলো তার আদরের সন্তানকে অ্যালিসের হাতে তুলে দিতে। শেষ চিঠিতে জ্যানেট লিখেছে, অ্যালিস বোন, তুমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা দিও। তবে মনে রেখো, ও কিন্তু শুধু আমার সন্তান, আমার। ও কখনোই তোমার হয়ে উঠবে না। তোমার সন্তান হতে পারে না, তোমার সন্তান হয়ে উঠবে না। এই কথাটা মনে রেখো অ্যালিস। আমাকে ক্ষমা করে দিও বোন। দুঃখে কষ্টে আমার অন্তরটা ফেটে যাচ্ছে। হায় অসহায় পরাকপালী জ্যানেট, কি করুণ তার কাহিনী। আমি অন্য কাগজগুলো দেখতে শুরু করলাম। প্রথমটা এসেছে একটা সলিসিটর অফিস থেকে। এতে নাথানিয়েল নামক একটা বাচ্চা ছেলের সম্বন্ধে লেখা। নাথানিয়েল জ্যানেট হামফ্রির সেই সন্তান যাকে তার বাবা স্বীকৃতি দেয়নি, যার পিতৃ পরিচয় নেই। ট্র্যাভলো দম্পতি অর্থাৎ মিস্টার টমাস ট্র্যাভলো আর তার পত্নী মিসেস অ্যালিস ট্র্যাভলো এই নাথানিয়েলকে দত্তক নেয়, যার ফলে নাথানিয়েলের উপাধি দাঁড়ায় ট্র্যাভলো, নাথানিয়েল ট্র্যাভলো। বুঝলাম, নাথানিয়েল এই ইলমার্স হাউসেই থাকতো। আমি মুহূর্ত নীরবে বসে জ্যানেটের দুঃখ ভরা জীবনের কথা ভাবলাম। তারপর আমি হাতে তুলে নিলাম পরবর্তী কাগজটা। আর ঠিক তখনই স্পাইডার গর্জন করতে শুরু করলো। কুকুরটা দরজায় দাঁড়িয়ে আছে। তার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে ভয়ে। কয়েক মুহূর্ত
আমি জমাট বাঁধা বরফের মতো ঠান্ডা হয়ে বসে রইলাম। তারপর উঠে দাঁড়ালাম, ঠিক করলাম এটা যদি ভূত হয়ে থাকে তাহলে আমাকে এর মোকাবেলা করতেই হবে। দৃঢ়তার সাথে হেঁটে গিয়ে দরজা খুললাম। স্পাইডার দ্রুত দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে শুরু করলো। প্যাসেজটা দিয়ে দৌড়ে গিয়ে সে একটা জায়গায় থামলো। আমি জানি স্পাইডার কোথায় থেমেছে। সে থেমেছে ওই বন্ধ ঘরের দরজাটার সামনে। আমি আবারও সেই শব্দটা শুনতে পেলাম। আমি জানি আমাকে কি করতে হবে। আমাকে এই দরজাটা খুলতে হবে, এর ভেতরে যেতে হবে। বাইরে কাঠের ঘরটায় একটা কোঠার দেখেছি আমি। আমাকে ওই কোঠারটা আনতে হবে। টর্চটা হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। যদিও বা গভীর অন্ধকার, কিন্তু আমি ওই কাঠের ঘরটাও পেলাম, তাতে থাকা কোঠারটাও নিলাম। কোঠার নিয়ে যেই মাত্র আমি বাড়ির ভেতর ঢুকছিলাম তখনই আমি একটা পনি ট্র্যাপের শব্দ শুনতে পেলাম। আর শব্দটা শোনা যাচ্ছে বাড়ির সামনের দিক থেকে। ব্যাপার কি? কে কই কি আমাকে নিতে এসেছে? ওখানে পৌঁছে দেখি না, কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু আমি এখনো পনি ট্র্যাপের শব্দটা শুনতে পাচ্ছি। আর এবার শব্দটা ভেসে আসছে জলাভূমির কোনো একটা স্থান থেকে। আমি ওখানেই দাঁড়িয়ে যাই। স্পাইডারও আমার পাশে এসে দাঁড়ায়। এখন আমার প্রচন্ড ভয় লাগছে। আবারও আমার কানে আসে জল আর কাঁদার শব্দ। আবারও শুনতে পাই ওই টাট্টু ঘোড়ার ভয়ে মরণ চিৎকার। আবারও আমার কানে ভেসে আসে শিশুটির ভয়ানক চিৎকার। তারপর সব কিছু নীরব, নিস্তব্ধ। ভয়ে আমার শরীরে কাঁপন ধরেছে, মুখ শুকিয়ে গেছে। আমি এর আগেও এই শব্দগুলো শুনেছি। আমি জানি ওই ঘোড়া আর ওই শিশু, এরা কেউ ইহ জগতে নেই, মারা গেছে। ওরা সবাই জলাভূমিতে ডুবে মরে গেছে। স্পাইডার আবারও গর্জন করতে শুরু করেছে। আমি হাতের কোঠার ফেলে দিয়ে স্পাইডারকে কোলে তুলে নিলাম। দ্রুত বাড়ির ভেতরে ফিরে এলাম। দুজনেই প্রচন্ড ভয় পেয়েছি। কিছুক্ষণ পর স্পাইডার আমার কোল থেকে লাফিয়ে নেমে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই বন্ধ দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। এক দৌড়ে বাইরে থেকে কুঠারটাকে নিয়ে আমি তাকে অনুসরণ করলাম। শব্দটা এখন আরো জোরালো। আমি দরজাটার কাছে পৌঁছে দেখলাম সেটি এখন আর বন্ধ নেই, খুলে গেছে। এটা খোলা গেল। কে খুলেছে? এটা কিভাবে খুললো? এটা এক দৌড়ে স্পাইডার ঘরটার ভেতরে ঢুকে গেল। আর শব্দটা তখনও
হয়ে চলেছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ে গেল এটা কিসের শব্দ। এই শব্দটা তো আমি চিনি, এটা তো আমার পরিচিত। আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে একটা রকিং চেয়ারে বসিয়ে এইভাবে দোল দিত, আর এই শব্দটা হলো ওই রকিং চেয়ারের দোলবার শব্দ। মাঝে মাঝে আমি যখন ঘুমাতে চাইতাম না, তখনই মা আমাকে নিয়ে ওই রকিং চেয়ারটায় বসে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতো। হ্যাঁ, এই শব্দটা হলো রকিং চেয়ারে তোলার শব্দ। আমার ভয় উঠে গেল। এই শব্দটা আমার মনে একটা প্রশান্তি এনে দিল। এই ঘরটায় যে একটা অশুভ কিছু আছে তা আমি জানি, কিন্তু এখন সেই সব আমার মন থেকে চলে গেছে। হয়তো এটা আমার ভাবনা, হয়তো আমার ভাবনাই ওই অশুভকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। হাতের টর্চটাকে নিয়ে ঘরের চারধার ভালোভাবে ঘুরে দেখলাম। এবার আমি বাতির সুইচ জ্বেলে দিলাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। বাতি জ্বলল না, কিন্তু আমার টর্চটা জ্বলালো। এর আলোতেই ঘরের চারদিক ভালোভাবে আলোকিত হচ্ছে। এটা একটা ছোট বাচ্চার শোবার ঘর। ঘরের এক কোণে একটা ছোট বাচ্চার বিছানা। অগ্নিকুণ্ডের পাশে একটা লম্বা রকিং চেয়ার পাতা, যা এখনো দুলছে, কিন্তু চেয়ারটায় কেউ বসে নেই। পুরো ঘরটাই খালি। কেউ আমাকে পাশ কাটিয়ে এই ঘর ছেড়ে বেরিয়ে যায়নি। আর এই ঘরে একটা মাত্র দরজা, কাজেই কেউ অন্য কোনো রাস্তাও পাবে না বেরিয়ে যাওয়ার মতো। আমি টর্চের আলো জানালার দিকে ফেলতেই দেখি, না, জানালাটাও বন্ধ। দুটো কাঠের পাল্লা দিয়ে শক্ত করে এটা বন্ধ করা। এবার চেয়ারটা থেমে গেছে। চারদিক নিস্তব্ধ, সম্পূর্ণরূপে চুপচাপ। ছোট ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানার ওপর চাদর আর বালিশ পাতা রয়েছে। আমি আলমারি আর সিন্দুক খুললাম। ওগুলো কাপড়ে গাদাগাদি করে ভরা। একটা ৬-৭ বছরের ছেলের কাপড়, অত্যন্ত সুন্দর করে বানানো পুরনো হাল ফ্যাশনের জামা কাপড়, কিন্তু সবগুলো কাপড়ই সুন্দরভাবে ভাঁজ করে রাখা। ঘরটা বাচ্চার খেলনায় ভর্তি, কিন্তু সবই সাজানো, এলোমেলো কিংবা অগোছালো নয়। এক ফোঁটা ধূলিকণাও কোথাও নেই। আমি দেখলাম খেলনা সৈনিক, নৌকো, বই, আরো অনেক কিছু, যে খেলনাগুলো বাচ্চারা পছন্দ করে। এগুলো ৬০ বছর ধরে এখানে রয়েছে, কিন্তু সব কিছুই সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এতটুকু ধুলার চিহ্ন মাত্র কোথাও নেই। এই ঘরটায় ভীতিজনক কিছু নেই, কিন্তু যা আছে তা হলো হারানোর ব্যথা। যেন কোনো কিছু হারিয়ে গেছে। এই ঘরটায় এলে এমনই উপলব্ধি হয়, আমার দুঃখ হচ্ছে, অত্যন্ত দুঃখ হচ্ছে। আমি ধীরে ধীরে ঘর ছেড়ে বের হয়ে আসি।
স্পাইডার আমাকে অনুসরণ করে। তারপর আমি ঘরটার দরজাটা বন্ধ করে দেই। আমার খুব ক্লান্তি বোধ হতে শুরু করলো। একটা গরম পানীয় নেবার পর আমি ওপরে চলে আসি। ওই শিশুর ঘরটা বন্ধ এবং সবকিছুই চুপচাপ নীরব। আমি ঘরে ফিরে দরজা বন্ধ করে দেই। অধ্যায় 10 জলাভূমির আতঙ্ক। সেই রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। চারদিক থেকে বাতাসের দমকা হাওয়ার শোঁ শোঁ শব্দ আসছিল। জানালাগুলো কাঁপছিল। বারবার আমার ঘুম ভেঙে যেতে লাগলো। আবার ঘুমিয়ে পড়লাম, আবার ভাঙলো, আবারও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমি জেগে যাই। তখন আমার মনে হলো আমি যেন একটা চিৎকার শুনতে পেলাম। হ্যাঁ, ঠিক একটা বাচ্চার চিৎকার ভেসে আসছে জলাভূমি থেকে। যেন বাচ্চাটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে আর চিৎকার করছে। একটা বাচ্চার পরিত্রাহী চিৎকার। কতকাল ধরে এই শিশুটি এইভাবে চিৎকার করে যাচ্ছে। তুমি শান্তির নিদ্রায় ঘুমিয়ে পড়ো। তোমার দু চোখ জুড়ে শান্তির নিদ্রা নেমে আসুক। তুমি ঘুমিয়ে পড়ো চির শান্তিতে। এই বলে আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করলাম। কিন্তু না, ওই হতভাগা শিশুটির কোনো শান্তি হয়নি। আমিও ঘুমাতে পারলাম না। বেরিয়ে চলে এলাম প্যাসেজে। স্পাইডারও আমাকে অনুসরণ করলো। হঠাৎই দুটো ঘটনা ঘটে গেল। কেউ একজন অথবা কিছু একটা আমাকে পাশ কাটিয়ে গেল। দমকা হাওয়ার দাপটটা সঙ্গে সঙ্গে বেড়ে গেল। আর তাই ঘরের সব কটা বাতি নিভে গেল। আমি ওখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইলাম। এক চুলো নড়তে পারছি না। কে কে আমাকে পাশ কাটিয়ে গেল? কে কে ছিল আমার সঙ্গে এই বাড়িতে? আমি তো কিছুই দেখিনি বা কিছুই শুনিনি, কিন্তু আমি একটা ব্যাপারে নিশ্চিত। সেটা হলো কেউ একজন আমাকে পাশ কাটিয়ে এই প্যাসেজ ধরে ওই শিশুটির ঘরের মধ্যে গিয়েছে। একজন ব্যক্তি যে কিনা বহু কাল আগে মারা গেছে। ভূত, একটা ভূত। আমার এখন বাতির খুব প্রয়োজন। আমি ধীরে ধীরে অতি সতর্কতার সঙ্গে ঘরে ফিরে এলাম। ধীর পায়ে এসে দাঁড়ালাম বিছানার সংলগ্ন টেবিলটার কাছে। এবার টর্চটা হাতে তুলে নিলাম।
কিন্তু হাত থেকে পিছলে পড়ে টর্চটা ভেঙে গেল। স্পাইডার এসে আমার খুব কাছে দাঁড়ালো এবং আমি সঙ্গে সঙ্গে তাকে কোলে তুলে নিলাম। আর তখনই খুব জোরে জোরে দমকা হাওয়া বইতে লাগলো এবং আবারও দমকা হাওয়ার শব্দ ঝাঁপিয়ে আমার কানে এলো ওই অসহায় শিশুটির মরণ চিৎকার। না না, আমি ঘুমোতে পারবো না। আমার আলো চাই, আলো চাই, আলো। আমি এই অন্ধকারে থাকতে পারবো না। তখন হঠাৎ আমার মনে পড়ে গেল, হ্যাঁ, আমি তো ওই শিশুটির ঘরে একটা মোমবাতি দেখেছি। অনেকক্ষণ ধরে আমি স্থির হয়ে রইলাম। ওই শিশুর ঘরটিতে কিছু একটা তো রয়েছে অশুভ, কিন্তু আমাকে ওখানে যেতে হবে মোমবাতিটা আনবার জন্য। আমি ধীরে ধীরে প্যাসেজ ধরে এগিয়ে চললাম। কাছে এসে দরজাটা খুলে আমি প্রবেশ করলাম ওই শিশুটির ঘরে। ঘরটা পুরোপুরি নিস্তব্ধ। আমি মোমবাতিটা পেয়েই সঙ্গে সঙ্গে ওটাকে হাতে তুলে নিলাম। এখন আমার সব ভয় চলে গেছে। আমার অত্যন্ত কষ্ট লাগছে, খারাপ লাগছে। আমার মাঝে কেমন একটা দুঃখ বোধ জেগে উঠেছে। কাউকে হারানোর কষ্ট, হারানোর দুঃখ, যেন কেউ একজন মারা গেছে, তাকে হারানোর দুঃখ। জীবনে আগে কখনোই এমন উপলব্ধি হয়নি আমার এমন কেন লাগছে এখন? কেন আমার এমন লাগছে? কেন? কয়েক মিনিট পরে আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করে দিই। আর তৎক্ষণাৎ আমার ওই দুঃখ বোধটা চলে যায়। আমি আমার ঘরে ফিরে একটা দেশলাই খুঁজে নিয়ে মোমবাতিটা জ্বেলে দিলাম। বই খুলে পড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো একদম সকালে। স্পাইডারকে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ঝটপট উঠে তৈরি হয়ে গেলাম। স্পাইডার দৌড়ে সদর দরজার দিকে গেল। আমি এসে সদর দরজা খুললাম। স্পাইডার অত্যন্ত উৎফুল্ল হয়ে দৌড়ে বেরিয়ে গেল। বাতাসটা প্রচন্ড ঠান্ডা। তারপর আমি একটা শীষ শুনতে পাই। হ্যাঁ, এটা তো শীষের শব্দ। পরিষ্কার তীক্ষ্ণ স্বরে শীষ দিচ্ছে কেউ। শীষের শব্দটা স্পাইডারও শুনতে পেয়েছে। আমি তাকে বাধা দেবার আগেই সে দৌড়াতে দৌড়াতে জলাভূমির দিকে এগিয়ে চলল। স্পাইডার, স্পাইডার! আমি তাকে বারবার ডাকা সত্ত্বেও সে আমার ডাক শুনতে পায়নি। আমি দেখলাম ছোট কুকুরটা দৌড়ে চলেছে তো চলেছেই, কিন্তু শেষটা দিল কে? জলাভূমি তো পুরোপুরি জনমানবহীন।
ওখানে তো কেউ নেই। তখনই আমি দেখলাম কুকুরটার দৌড়ের গতি কিছুটা মন্থর হয়ে থেমে গেছে। আমি বুঝে গেছি কি হয়েছে। অসহায় কুকুরটা কাদায় আটকে গেছে, আর ওই কাদা তাকে একটু একটু করে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, গভীরে, আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। না, আমি ওই কুকুরটাকে এইভাবে মরতে দিতে পারি না। কোনো কিছু না ভেবেই আমি দৌড়ে কুকুরটার কাছে চলে গেলাম। ঠান্ডা বাতাস আমার চোখের মুখে ঝাপটা দিতে লাগলো। আমি পরিষ্কার করে কিছুই দেখতে পাচ্ছি না। আমার পা দুটো আটকা পড়ে গেছে কাদায়। আমি টেনে নিজেকে মুক্ত করলাম, আর তখনই জোয়ার আসতে শুরু করেছে। স্পাইডার, স্পাইডার, স্পাইডার! আমি জোরে জোরে স্পাইডারকে ডাকলাম। স্পাইডারের শরীরের বেশিরভাগ অংশটাই এখন পানি আর কাদার নিচে ডুবে গেছে। আমি আমি কিছুতেই তার কাছে পৌঁছাতে পারছি না। আমি 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 কিছু করতে পারছি না। আমরা আমরা দুজন নেই এখানে। এই কাদা আর জলের মধ্যে ডুবে মারা যাব, এটাই আমার মনে হতে লাগলো। না না না, এটা হতে পারে না। আমি খুব সতর্কতার সঙ্গে শুয়ে গেলাম। তারপর অতি ধীরে ধীরে ঘুরে ঘুরে স্পাইডারের কাছে এসে পড়লাম। কুকুরটা কাদার নিচে ডুবে গেছে, আর ঠিক ওই মুহূর্তে আমি কুকুরটার গলার চামড়ার রঙের বেলটা ধরে ফেললাম। তারপর আমি তাকে টানতে টানতে কাদা থেকে বের করে আনলাম। মুক্ত হয়ে দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম। জলে কাদায় আমাদের শরীর মাখামাখি, তবুও ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। স্পাইডার আর আমি দুজনেই বেঁচে আছি। কতক্ষণ যে ওভাবে ওখানে শুয়েছিলাম আমি তা ঠিক করে বলতে পারবো না। অবশেষে উঠে দাঁড়ালাম। স্পাইডারকে কোলে নিয়ে বাড়ির থেকে হাঁটতে শুরু করলাম। বাড়ির কাছাকাছি আসতেই ওই শিশুটার ঘরের জানালার ওপর নজর পড়ল আমার। ওই জানালায় কেউ দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এটা আর কেউ নয়, সে হলো ওই কালো কাপড়ে আবৃত তরুণী। সে এখন আমার দিকে চেয়ে আছে। তার ঘৃণা ভরা দৃষ্টি অত্যন্ত ভয়ঙ্কর। আমার ভয়ে কাপড় ধরে গেল। কোনো রকমে বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালাম। তারপর আমি শুনতে পেলাম সেই শব্দ যেটা আমি সব চাইতে বেশি ভয় পাই, যা আমাকে সব চাইতে বেশি আতঙ্কিত করে। ঘোড়ার গাড়ির শব্দ। অধ্যায় 11। আমার ইলমার সাহস ত্যাগ। শেষ পর্যন্ত যা আমার মনে ছিল তা হলো আমি বসার ঘরের একটা কাউচের ওপর শোয়া অবস্থায় ছিলাম। মিস্টার টেইলি ঝুঁকে পড়ে আমাকে দেখছিলেন। আমি উঠে বসার চেষ্টা করেও পারিনি। আমি জানি না আমার কি হয়েছিল। গাড়িটা, ওই ঘোড়ার গাড়িটা। আমি বললাম, ও, এটা আমি ছিলাম। মিস্টার টেইলি হেসে বললেন, আমি ঘোড়ার গাড়িতে চেপে এসেছি কারণ এই বাঁধের রাস্তায় গাড়ি অপেক্ষা ঘোড়ার গাড়ি বেশি নিরাপদ। কি হয়েছে, তুমি কি মনে করেছিলে? আমি 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 অন্য কিছু। তুমি কি ভেবেছিলে কে কয়ে এসেছে? না, কেউ নয়, সে অন্য কেউ। কিন্তু আপনি কেন এলেন? আমার
আমার জন্য দুশ্চিন্তা হচ্ছিল। আমি এসে খুব ভালোই করেছি। তুমি জানো, এই জলাভূমিতে বহু লোক ডুবে মারা যায়। হ্যাঁ, এটা সত্যি তাই। আমিও তো প্রায় ডুবেই যাচ্ছিলাম, সাথে কুকুরটাও। আর তখনই আমার স্পাইডারের কথা মনে পড়ে গেল। হেই স্পাইডার, স্পাইডার কোথায়? স্পাইডার কোথায়? ও কি ঠিক আছে? হ্যাঁ, ও ঠিক আছে। এই তো স্পাইডার এখানে। নাম শুনে কুকুরটা লাফিয়ে এসে লেজ নাড়তে শুরু করে। এখন আমি তোমাকে আমার সঙ্গে বাড়িতে নিয়ে যাব। তুমি এখানে থাকতে পারবে না। কয়েক মুহূর্ত আমি নীরব হয়ে রইলাম। আমার মনে পড়ে গেল আমার সঙ্গে কি কি ঘটেছে। আমি জানি ওই কালো কাপড়ে আবৃত তরুণী একটা ভূত, কিন্তু সে এখানে কেন? আমি জানি এখানে অশুভ কিছু একটা আছে এবং দুঃখজনকও কিছু একটা আছে, কিন্তু কেন? আমি এটা জানতে চাই। আমার এটা জানা প্রয়োজন এবং আমাকে আমার কাজগুলো শেষ করতে হবে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আমি বললাম, অসংখ্য ধন্যবাদ মিস্টার টেলি। আমি ইলমার হাউস ত্যাগ করতে চাই, তবে আমার কাজের কি হবে? আমাকে তো মিসেস ট্রাভেলার সবগুলো কাগজপত্র দেখতেই হবে। আমার মনে হয় না সবগুলো কাগজই জরুরি, তবে আমাকে তো সবগুলোই দেখতে হবে। গতরাতে আমি কিছু চিঠি খুঁজে পেয়েছি। চিঠিগুলো অত্যন্ত কৌতূহলপূর্ণ। আমি ওগুলোকে আমার সাথে করে নিয়ে যাব। খুব ধীরে ধীরে আমি উঠে দাঁড়ালাম। তারপর চিঠির প্যাকেটটা হাতে তুলে নিলাম। তারপর উপরে গেলাম নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে। ভয়টা এখন কেটে গেছে, কারণ আমি তো ইলমাস হাউস থেকে চলেই যাচ্ছি। যদি আবার এখানে আসি তাহলে একা আসবো না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরোলাম। সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে শেষবারের মতো একবার ওই শিশুটার ঘরটা দেখে যাব। দরজাটা খোলা, কিন্তু আমি নিশ্চিত যে আমি ওটা বন্ধ করে গিয়েছিলাম। আমি জানি এখানে আমি এখন একা নই। মিস্টার টেইলি নিচে আছেন, তাই আমি নিরাপদ। আমি ধীর পায়ে খোলা দরজাটার দিকে এগিয়ে গেলাম। দরজার মুখে এসে আমি থমকে দাঁড়ালাম। ভাবলাম, সেই কালো কাপড়ে আবৃত মহিলা, সে তো এখানে ছিল। আমি কি ভেতরে যাব? আমার কি ভেতরে যাওয়াটা ঠিক হবে? সে এখানে ছিল, আমি তাকে এখানে দেখেছিলাম। তারপর আমি ধাক্কা দিয়ে দরজাটা পুরোপুরি খুললাম। এরপর আমি যা দেখলাম তা দেখে আমার নিজের চোখকেই আমি বিশ্বাস করতে পারলাম না। ঘরের ভেতরকার সমস্ত জিনিসপত্র ভাঙা এবং ছেঁড়া, প্রত্যেকটা আলমারি খোলা, খেলনা বই সব কিছু মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেন কেউ ওগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সব কিছু। কেবলমাত্র রকিং চেয়ারটাই আছে অক্ষত। এখন এটাকে ঠেলে ঘরের মাঝখানে নিয়ে আসা হয়েছে। চেয়ারটা এখন দুলছে না। কে অথবা কি এই ভয়ঙ্কর কাণ্ডটা করেছে? ঘোড়ার গাড়িতে মিস্টার টেলির পাশে বসে আমি অসুস্থ বোধ করছি। সঙ্গে সঙ্গে ভয়ে আমার শরীরে কাঁপনও ধরেছে। তিনি জানেন আমার কি হয়েছে, তবে এ ব্যাপারে তিনি আমাকে কিছুই জিজ্ঞেস করেননি।
তিনি আমার কোলে কুকুরটাকে বসিয়ে দেন। তারপর আমি স্পাইডারকে জড়িয়ে ধরি। আমরা চলতে শুরু করলাম 9 লাইটস কজওয়ে ধরে। সব কিছুই ধূসর আর নীরব, রংবিহীন, বিবর্ণ, নিস্তব্ধ, কোনো শব্দ নেই। আমি একবার ফিরে এলমাস হাউসের দিকে তাকালাম, কিন্তু না, ওখানে কেউ নেই। কেউ ওখান থেকে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে নেই, আমাদেরকে দেখছে না। বাড়িটা ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। মোহনাটা পার হওয়ার সঙ্গে সঙ্গেই আমি চোখ ফিরিয়ে নিলাম। আমি আর ওই ভয়ঙ্কর জায়গাটা দেখতে চাই না। অধ্যায় 12। মৃত্যু সনদ। মিস্টার টেলি আমাকে আমন্ত্রণ জানায় কয়েকদিন তার বাসায় তার সঙ্গে থাকার জন্য। আমি কৃতজ্ঞতা ভরে ওটা গ্রহণ করি। তার কয়েকদিন পর আমি সোজা লন্ডনে ফিরে যাব, হিলমার্শ হাউসে নয়। না, আমি আর কখনোই ওখানে ফিরে যাব না। কিন্তু আমার এটা ভেবে রাগ হচ্ছিল যে আমি এই কাজগুলো পুরোপুরি শেষ করতে পারিনি। ওই কালো কাপড়ে আবৃত তরুণী আমাকে থামতে বাধ্য করেছে। তারপর আমার মনে পড়ে গেল ওই কাগজগুলোর কথা যা আমি হিলমার্শ হাউস থেকে সঙ্গে করে নিয়ে এসেছি। চিঠিগুলো একটা দুঃখজনক কাহিনীতে ভরা। আমার এটা জানতে খুব কৌতূহল হলো, এই দুঃখজনক কাহিনীর শেষ পরিণতি কি। আমি আবার চিঠিগুলো পড়লাম। অভাগী জ্যানেট, সে তার শিশু সন্তানটিকে অত্যন্ত ভালোবাসত, কিন্তু সে ছিল অবিবাহিতা। তাই লোকলজ্জার ভয়ে নিজের নাড়ি ছেঁড়া ধনকে নিজের কাছে রাখতে পারেনি। বাধ্য হয়ে তুলে দিতে হয়েছিল তার বড় বোনের হাতে। জ্যানেটের শিশুপুত্র ন্যাথানিয়েল থাকতো হিলমার্শ হাউসে, কিন্তু শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল। আমি অন্যান্য কাগজগুলো হাতে নিলাম দেখার জন্য। ওগুলো ছিল মৃত্যু সনদ। প্রথমটা একটা ছোট ছেলের, নাম ন্যাথানিয়েল ড্রাবলো, বয়স 6 বছর, মৃত্যুর কারণ ডুবে যাওয়া। তারপর হাতে নিলাম দ্বিতীয় মৃত্যু সনদ, রোজার চ্যাড, শিশু রক্ষণাবেক্ষণকারী মহিলা, মৃত্যুর কারণ জলে ডোবা। দুটো সনদেরই মৃত্যুর তারিখ এক। আমি সনদগুলো শক্ত করে হাতে চেপে ধরলাম। আমার অত্যন্ত শীতল অনুভব হতে লাগলো। আমি উঠে ঘরময় পায়চারি করতে লাগলাম। তারপর আমি সর্বশেষ কাগজটায় চোখ বুলালাম। এটাও একটা মৃত্যু সনদ। এই সনদটার মৃত্যুর তারিখ ছিল 12 বছরকার পরের। এই সনদটা ছিল জ্যানেট হামফ্রির নামে। জ্যানেট হামফ্রি, অবিবাহিতা, বয়স 36, মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ। আমি চেয়ারে বসে পড়লাম। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, এটা হলো ওই কালো কাপড়ে আবৃত তরুণী হলো জ্যানেট হামফ্রি অথবা তার ভূত। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমি তো তাকে দেখেছি। আমি তো তাকে নিজের চোখে দেখেছি, এবং এখন আমি আরো কিছু জানি। আর তা হলো বহুকাল আগে
একটা ঘোড়ার গাড়ি ওই বাঁধের রাস্তা ধরে যাচ্ছিল। ওই ঘোড়ার গাড়ির ভেতরে ছিল একটা ছোট বাচ্চা আর তার রক্ষণাবেক্ষণকারী সেই মহিলা। তারা সবাই ওই জলাভূমিতে ডুবে মরে গেছে। শিশুটির মা জ্যানেট মারা যায় তার ছেলের মৃত্যুর 12 বছর পর। আমি জানি তাদেরকে কোথায় সমাধিস্থ করা হয়েছে। তাদেরকে সমাধিস্থ করা হয়েছে ইলমার হাউসের পেছনের পুরনো কবরস্থানে। নাথানিয়েল জীবিত অবস্থায় যে ঘরটায় থাকতো, ওই ঘরটা ওই অবস্থাতেই রয়েছিল দীর্ঘ 60 বছর যাবৎ। তার কাপড়, তার খেলনা, সব কিছু গোছানো ওই অবস্থাতেই ছিল। ওই কালো কাপড়ে আবৃত তরুণী জ্যানেট হামফ্রি। একটা ঘৃণাবোধ তাকে সব সময় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ইলমার হাউসের ধারে কাছে যেই আসে তাকে তাড়া করে বেড়ায় ওই জ্যানেট হামফ্রির ভূত। কি ক্ষমতা আছে জ্যানেট হামফ্রির? মৃতরা কি কোনো জীবিত মানুষের ক্ষতি করতে পারে? আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। আমি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে চাই। আমি এই প্রশ্নের উত্তর জানতে চাই। অধ্যায় 13। এখন কিছুই হতে পারে না। সেই রাতে খাওয়া দাওয়ার পর আমি দীর্ঘ সময় ধরে বসে মিস্টার টেইলির সঙ্গে কথাবার্তা বলি। অগ্নিকুণ্ডলীর সামনে স্পাইডার ঘুমাচ্ছিল। মিস্টার টেইলি আমার হাতে একটা পানীয় তুলে দিল। পানীয়টা হাতে তুলে নিয়েই আমি বলতে শুরু করলাম আমার কাহিনী। আমি তাকে সবটা বললাম, সবটা, যা যা দেখেছি এবং শুনেছি। আমার বলা শেষ হয়ে গেলে কয়েকটা মুহূর্ত নীরবে কেটে যায়। যা কিছু ছিল সব বলা হয়ে গেছে। আমি এখন খুব প্রশান্তি অনুভব করছি। অবশেষে মিস্টার টেইলি বললেন, ইয়াং ম্যান, তুমি একটা অস্বস্তিকর সময় কাটিয়েছো ওখানে। হ্যাঁ, ওইসবের অবসান ঘটেছে। ওইসব জিনিসগুলি আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। পারবে কি? টেইলি কিছুই বলল না, কিন্তু তার মুখে আমি একটা অপ্রসন্নতার ছাপ দেখতে পেলাম। এখন আর কিছুই হওয়ার নেই, কারণ আমি আর কখনোই ওখানে যাব না। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। মিস্টার টেইলি তখনও চুপ। আমার দুশ্চিন্তা শুরু হয়ে গেল। অন্য কোনো কিছু কি ঘটতে পারে? এখন কোনো কিছুই আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাই না? সম্ভবত তোমার কোনো ক্ষতি হবে না। তুমি এখানে থাকবে না, চলে যাবে, কিন্তু আমাদেরকে তো এখানেই থাকতে হবে। আর আমরা এখানে থাকবো। আমাদেরকে এটার সঙ্গেই বসবাস করতে হবে। কিসের সঙ্গে? কিসের সঙ্গে আপনাদেরকে বাস করতে হবে? দয়া করে বলুন আমাকে। দীর্ঘ সময় যাবৎ এই শহরটা একটা আতঙ্কের মধ্য দিয়ে কাটিয়েছে।
50 বছরেরও বেশি সময় ধরে এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছে, কিন্তু লোকজনেরা এই ব্যাপারটা নিয়ে কথা বলে না। আমার হৃদকম্পন বেড়ে গেল। আমি আর কিছুই শুনতে চাচ্ছিলাম না, কিন্তু মিস্টার টেইলি বলে চললেন, তুমি বেশিরভাগ ঘটনাটাই জানো, তবে পুরোটা নয়। জেনেট হামফ্রি তার শিশুপুত্র ন্যাথানিয়েলকে তার বোন মিসেস ট্র্যাভলোর কাছে পাঠিয়ে দেয় এলমার্স হাউসে। প্রথমে জ্যানেট চলে গিয়েছিল শহর ছেড়ে অন্যত্রে, বহু দূরে, কিন্তু তাকে তার ছেলের কাছে থাকতেই হবে, সেই কারণেই সে আবার ক্রিতেনে ফিরে আসে। এবার সে শহরে একটা কাজ জোগাড় করে নেয়, কিন্তু তার বোন অর্থাৎ মিসেস ট্র্যাভলো তাকে একেবারেই পছন্দ করত না, এমনকি দেখাও করতে চাইতো না। তিনি জ্যানেটকে তার শিশুপুত্রের সঙ্গে দেখা করতে দিতেও অস্বীকৃতি জানায়। এতে জ্যানেট প্রচণ্ড ক্ষুব্ধ রাগান্বিত হয়। তাই মিসেস ট্র্যাভলো জ্যানেটকে তার বাড়িতে যাওয়ার অনুমতি দেয়, এই শর্তে যে জ্যানেট কখনোই বলতে পারবে না যে সে ন্যাথানিয়েলের কেউ হয়। কিন্তু প্রকৃতির কি খেলা, ন্যাথানিয়েল ছিল হুবহু তার মায়ের মতো দেখতে, এবং সে জ্যানেটকে ভালোবাসতো। সে মিসেস ট্র্যাভলোর চেয়েও বেশি জ্যানেটকেই ভালোবাসতো। জ্যানেট তার ছেলেকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠল। তাই সে পরিকল্পনা করলো ন্যাথানিয়েলকে নিয়ে এলমার্স হাউস ছেড়ে বহু দূরে চলে যাওয়ার। তারপরেই ওই অশুভ ঘটনাটা ঘটে। হঠাৎই সমুদ্রের কোহেলিকা চারদিক আচ্ছন্ন করে ফেলে। ন্যাথানিয়েল আর তার পরিচারিকা ডুবে মারা যায়, এবং তাদের সঙ্গে ঘোড়ার গাড়ির ড্রাইভারও ডুবে মরে। সে ছিল কেকুইকের বাবা। ন্যাথানিয়েলের সঙ্গে তার কুকুরটাও ছিল। ওরা সবাই ওই জলাভূমিতে ডুবে মারা যায়। সবাই ডুবে মারা গেছে। হ্যাঁ, সবাই। আর জ্যানেট ওই সব কিছু নিজের চোখে দেখেছে। শোবার ঘরের জানালা দিয়ে তাকিয়ে সে এই পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে। হায় ঈশ্বর! এরপর জ্যানেট হামফ্রি পাগল হয়ে যায়। রাগে, ক্ষোভে, দুঃখে জ্যানেট পাগল হয়ে যায়। সে বলতো তার বোন নাকি ষড়যন্ত্র করে তার বাচ্চাকে মেরে ফেলেছে। বেচারা জ্যানেট ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। শরীর শুকিয়ে দিনে দিনে জ্যানেট রোগা আর ফ্যাকাশে হয়ে যায়। তার চেহারা একটা ভয়ঙ্কর রূপ নেয়। বাচ্চারা তাকে দেখে প্রচন্ড ভয় পেত। তার মৃত্যুর পর লোকজন তার ভূত দেখা শুরু করে। এখানে আরো বেশি ভয়ের একটা ব্যাপার আছে। যখনই তার ভূতকে দেখা যায়, এর পরপরই একটা দুর্ঘটনা ঘটে। কি ঘটে? প্রতিবারই একটা বাচ্চা মারা যায়, হয়তো অসুস্থতার কারণ অথবা ভয়ঙ্কর কোনো দুর্ঘটনায়। যে কোনো বাচ্চা? শহরের যে কোনো বাচ্চাই মারা যায়? হ্যাঁ, যে কোনো বাচ্চা। মিস্টার ডোরমের বাচ্চাও মারা যায় ওই জ্যানেটের ভূত দেখার পরেই। আর
হয়তো এই ব্যাপারটা তোমার বিশ্বাস করতে মন চাইবে না, কিন্তু এটা সত্যি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমি আমি এটা বিশ্বাস করি মিস্টার টেলি, আমি এটা বিশ্বাস করি। সেই রাতে আমার ভালো ঘুম হয়নি, বারবারই জেগে জেগে উঠছিলাম। প্রচুর দুঃস্বপ্নের মধ্য দিয়ে রাতটা কেটেছে। সকালে দুর্বল আর অসুস্থ হয়ে পড়ি। 5টা দিন আমার প্রচণ্ড অসুস্থতার মধ্য দিয়ে কাটে। তখন অনেক দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে ওই কালো কাপড়ে আবৃত তরুণী জ্যানেট বারবার তার ভয়ঙ্কর মুখটা নিয়ে আমার খুব কাছে এসে দাঁড়ায়। সে আমার বিছানার পাশে বসে ঠিক আমার দিকে তাকিয়ে থাকে। বারবার আমি তার মৃত সন্তানের কান্না শুনতে পাচ্ছিলাম। আমি তার রকিং চেয়ারের তোলা শব্দটাও শুনতে পাচ্ছিলাম। ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠি। 12 দিন পরে আমি পুরোপুরিভাবে সুস্থ হই। দিনটা ছিল শীতের রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমি নিচতলায় একটা খোলা জানালার পাশে বসেছিলাম। স্পাইডার ছিল আমার পায়ে শোয়া। বাগানে একটা পাখি গান গাইছিল। আমি অত্যন্ত প্রশান্তি ভরা হৃদয়ে গানটা শুনছিলাম। আমার কানে একটা গাড়ির শব্দ এলো। আরো শুনতে পেলাম কারা যেন কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকছে। আমার পেছনের দরজাটা খুলে গেল। একটা স্নিগ্ধ কণ্ঠ বলে উঠল, আর্থার। এই গলাটা আমার পরিচিত। আমি চট করে ঘুরে তাকাই। আমার প্রিয়া স্টেলা, সে আমার দিকে এগিয়ে আসছে। সে আমাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছে। পরের দিন সকালে আমি আর স্টেলা বেরিয়ে পড়ি। আমরা শহর বা অন্য কোথাও যাইনি। মিস্টার টেলির গাড়িতে করে সোজা রেলওয়ে স্টেশনে যাই। মিস্টার টেলি খুব যত্নাতি করেছে আমার। অত্যন্ত দুঃখ লাগছিল তাদেরকে বিদায় বলতে। তারা কথা দিয়েছে লন্ডনে আমাদের বাসায় বেড়াতে যাবে, এবং স্পাইডারকে ছেড়ে যেতেও আমার অত্যন্ত কষ্ট লাগছিল। মিস্টার টেলিকে আমার একটা প্রশ্ন করার ছিল, কিন্তু স্টেলা সামনে থাকায় আমি তা পারছিলাম না। স্টেলা যখন একটু দূরে গেল মিসেস টেলির সঙ্গে কথা বলতে বলতে, তখনই আমি বললাম, আমার কিছু জানার আছে মিস্টার টেলি। আপনি বলেছেন জ্যানেট হামফ্রির ভূত দেখার পর সব সময় কোনো একটা বাচ্চা মারা যায়, এর কোনো ব্যত্যয় ঘটে না। হ্যাঁ, এটা ঠিক। তাহলে এবার কি কোনো বাচ্চা? না, এখন অবধি কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো বাচ্চা মারা যায়নি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। মনে হয় সেই কালো কাপড়ে আবৃত তরুণী জ্যানেট হামফ্রির ভূত চলে গেছে। সে চলে গেছে চিরতরে। তার ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সকলে এটাই আশা করি, সকলে মিলে এটাই কামনা করি, এটাই চাই। আমার হতভাগ্য জ্যানেটের জন্য দুঃখ হয়, করুণা হয়। বেচারা জ্যানেট, তার একমাত্র নারী কাটা ধন
পুত্র সন্তানটিকে হারিয়েছে। ক্ষোভ আর দুঃখ তাকে পাগল করে তোলে। এখন মিসেস ট্র্যাভলো মারা গেছেন, আর তার ইলমার হাউস শূন্য, খালি পড়ে রয়েছে। এখানেই কি শেষ নয়? জেনেট হামফ্রির অশান্ত আত্মা কি এবার শান্তির ঘুম ঘুমাতে পারে না? আমি বিদায় জানিয়ে ট্রেনে উঠে পড়লাম। ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে ক্রেতেন গিফার্ডের সঙ্গে সম্পর্ক আমার শেষ হলো। আমি ক্রেতেন গিফার্ড ছেড়ে আসতে পারলাম। অধ্যায় 14 গল্পের শেষে। এটাই আমার কাহিনীর প্রায় শেষাংশ। আমার আর একটা জিনিসই আছে লেখার, কিন্তু এটাই হলো সব চাইতে ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা। দিনের পর দিন, রাতের পর রাত আমি এই টেবিলে বসেই কাটিয়ে দিই এই ঘটনাটা লেখার জন্য, কিন্তু আমার বাঁধ ভাঙা কান্না আর বুক ফাটা দুঃখ আমাকে থামতে বাধ্য করে। আমার প্রিয়তমা স্ত্রী এসমি দেখে আমি কতটা অসহায়, কতটা অসুখী আর বিমর্ষ, কিন্তু সে কারণটা জানে না। কিন্তু এখন আমি তৈরি আমার কাহিনীটা সম্পন্ন করতে। স্টেলা আর আমি লন্ডনে ফেরবার 6 সপ্তাহ পরে বিয়ে করি। আমরা ধনী ছিলাম না ঠিকই, কিন্তু আমরা ছিলাম অত্যন্ত সুখী। 1 বছর পরে স্টেলার কোল জুড়ে আসে আমাদের ছেলে। আমাদের জীবনটা সুখে পরিপূর্ণ হয়ে যায়। আমি কখনো আর অতীতে ফিরে দেখিনি, আর কখনো ওই সব দুঃস্বপ্নও দেখিনি। আরো একটা বছর এভাবেই হেসে খেলে কেটে যায়। আমাদের ছেলের প্রায় 1 বছর বয়স তখন। এক রৌদ্র ঝলমল রবিবারের বিকেলে স্টেলা আর আমি আমাদের ছেলেকে নিয়ে লন্ডনের একটা পার্কে বেড়াতে যাই। প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত আর খুশি। বাচ্চারা দৌড়ে খেলে বেড়াচ্ছে এখানে ওখানে ঘাসের ওপর। চলো বাবা, চারদিকে সুরেলা সঙ্গীত বেজে চলেছিল। পার্কের কেউ একজন বাচ্চাদেরকে ঘোড়ার গাড়িতে চড়াচ্ছিল। আমাদের ছেলে ঘোড়ার গাড়িটাকে দেখতে পেয়ে খুশিতে চিৎকার করে ওর আঙুল দিয়ে ওটাকে দেখায়। এটা ছিল খুব ছোট একটা গাড়ি, যেখানে মাত্র 2 জন মানুষ বসতে পারে। তাই স্টেলা আমাদের ছেলেকে নিয়ে চড়ে বসে ওই গাড়িতে। আমি মনের খুশিতে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। স্টেলা আর আমাদের সন্তানকে নিয়ে ওই ঘোড়ার গাড়িটা গাছগাছালির আড়ালে চলে যেতেই আমি দেখি অনেকগুলো আনন্দিত মুখ আমার চারপাশ জুড়ে দাঁড়িয়ে আছে। এবং তারপরেই আমি তাকে দেখতে পাই, সেই কালো কাপড়ে আবৃত তরুণী। একটা বড় গাছের খুব কাছে সে দাঁড়িয়েছিল। সে ঠিক আমার দিকে তাকিয়েছিল। না না না, আমার কোনো ভুল হয়নি। আমি দেখতে কোনো ভুল করিনি। আমি তাকিয়েছিলাম জেনেট হামফ্রির ফ্যাকাশে ভয়ঙ্কর মুখটার দিকে। আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে বরফের মতো জমাট বেঁধে যায়।
আমি এক চুলও নড়তে পারছিলাম না। আমি স্পষ্ট দেখতে পাই তার দৃষ্টিতে প্রচণ্ড ঘৃণার আগুন ঝরে পড়ছিল। আর ঠিক ওই মুহূর্তে ঘোড়ার গাড়িটা ফিরে আসে। দুটো বড় গাছের ফাঁক দিয়ে ঘোড়ার গাড়িটা আমার কাছে আসে। আমার প্রিয়া স্টেলা হাসছিল, আর তার সাথে আমাদের মিষ্টি সন্তানটাও হাসছিল। আমি এক পা এগিয়ে যাই, তারা ওই গাছটা পার হয়ে যায়, যার নিচে দাঁড়িয়ে ছিল সেই কালো কাপড়ে ঢাকা মহিলা। চোখের পলকে সেই কালো কাপড়ে আবৃত জ্যানেটের ভূত ঘোড়াটার সামনে গিয়ে দাঁড়ায়। ভয়ে কুঁকড়ে যাওয়া ঘোড়াটা চিৎকার করতে করতে উল্টো পাশের একটা বড় গাছের দিকে ছুটে যায়। গাড়ির চালক ওটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না, আর সঙ্গে সঙ্গে বড় একটা সংঘর্ষ। আর তারপর সব কিছু নিস্তব্ধ, নীরব। ওই কালো কাপড়ে আবৃত তরুণী জ্যানেট উবে যায়, কিন্তু আমার প্রিয়তমা স্টেলা আর আমাদের প্রাণ প্রিয় সন্তান শুয়ে আছে ঘাসের ওপরে। তারা একটু নড়ছে না। আমার ছোট্ট সোনামণি সে আর নেই, সে মারা গেছে। স্টেলা শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে যায়, কিন্তু সে তখনও বেঁচে ছিল। দীর্ঘ 10টা মাস আমি তার বিছানার পাশে বসে কাটাই। তারপর অবশেষে স্টেলা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে তার এই দুঃসহ যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি পায়। ওরা আমার কাছে গল্প শুনতে চেয়েছিল। আমি আমার গল্প বললাম। আমার আর কিছুই লেখার নেই, কিছুই বলার নেই। গল্প পাঠে রুবা, audio editing, sound effect and music composed by Tungtang and Ananto. All the instruments played by Ruba, Tungtang and Ananto. সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায়। শীঘ্রই ফিরব নতুন এরকম মজার গল্প নিয়ে। সবাই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন।